আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সবাই বাড়িতে অবস্থান করছো এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে নিয়মিত সেই ক্লাসগুলো তোমরা দেখছো এবং তোমরা সবাই বিগত ক্লাস অর্থাৎ আমি বিগত ক্লাসের যৌথ মূলধনী কোম্পানির মূলধন যে অঙ্ক করিয়েছিলাম সেই অঙ্কর দিকে তোমরা অবশ্যই নজর দিয়েছো এবং তোমরা অঙ্কগুলো করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের বাহিরে অন্যান্য কলেজের যে সকল শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই ক্লাসটি দেখছো, অর্থাৎ আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর উপর প্রথম ক্লাসটি নেব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই চ্যাপ্টারটি করেছো, অর্থাৎ আমি করিয়েছি। আজকে আমরা আর্থিক বিবরণী করব। তাহলে আমরা বলেছি যে কোনো চ্যাপ্টার এর শুরুতে কিছু বিষয় অর্থাৎ কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা নিশ্চয়ই কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। কিছু বিষয় নিয়ে আমরা তার বিবৃতি দিব, ডেসক্রিপশন দিব এবং এই ডেসক্রিপশন দেওয়ার ফলশ্রুতিতে আমরা নিশ্চয়ই জানব যে আসলে আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কীভাবে করতে হয় বা কেন করতে হয়, বা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর কেন প্রয়োজনীয়তা রয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই জানি যে যে কোনো কোম্পানি অর্থাৎ এক মালিকানা হোক বা অংশীদারি ব্যবসায় হোক বা যে কোনো ব্যবসায় হোক, তার একটি নির্দিষ্ট সময় পরে তার আর্থিক ফলাফল তৈরি করার প্রয়োজন হয়। তার মানে আমরা বলতে পারি যে যৌথ মূলধনী কোম্পানির একটি সার্টেন টাইমের পরে যে একটি নির্দিষ্ট সময় পরে যে তার ব্যবসায় সামগ্রিক ফলাফল বা আর্থিক অবস্থা জানার জন্য তাকে অবশ্যই আর্থিক বিবরণী তৈরি করতে হয়। তাহলে আর্থিক বিবরণী হচ্ছে হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আর্থিক বিবরণী হচ্ছে হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ আমাদের যেই অ্যাকাউন্টিং সাইকেল রয়েছে সেই অ্যাকাউন্টিং সাইকেলেই আমাদের আর্থিক বিবরণী একটি চ্যাপ্টার অর্থাৎ একটি সাইকেলের একটি অংশ। ওকে, এই আর্থিক বিবরণীর কিছু বিষয় রয়েছে যেই বিষয়গুলো অর্থাৎ যে হিসাবগুলো আমরা করে থাকি, করে আমরা এগুলো শেয়ার হোল্ডারদের নিকট বিতরণ করি এবং অন্যান্য যে পক্ষগুলো রয়েছে, যে পক্ষগুলো এই তথ্যের ব্যবহারকারী অর্থাৎ অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী, তাদের নিকট আমরা সেগুলো প্রেরণ করি এবং তারা দেখতে পান, তারা দেখি তার বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীতে আমাদের যে সংজ্ঞা রয়েছে অর্থাৎ আর্থিক বিবরণী কাকে বলে, যে সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে সংজ্ঞা যেটি বলেছে একটি কোম্পানি সারা বছর যে কার্যকলাপ করে, মানে ব্যবসায়িক কার্যকলাপ কার্যাবলী রয়েছে, কার্যকলাপের সামগ্রিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশের জন্য বছরের শেষে তার সামগ্রিক আর্থিক বলেছে ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশের জন্য বছরের শেষে যে বিবরণী সমূহ অর্থাৎ যে বিবরণীগুলো, অনেকগুলো বিবরণী, যে বিবরণী সমূহ প্রস্তুত করা হয় তাদেরকে আমরা কোম্পানির আর্থিক বিবরণী বলি। ওকে, তাহলে কোম্পানির আর্থিক বিবরণী আমরা বলতে কি বুঝেছি, একটি কোম্পানি সারা বছর অর্থাৎ নিশ্চয়ই আমরা ধরে নেই যে এটি এক বছরকে আমরা অ্যাকাউন্টিং পিরিয়ড ধরি, অর্থাৎ এটি হচ্ছে 365 ডেজ বা আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডে অনেক সময় 360 ডেজ হিসেবে চিন্তা করি। ওকে, তাহলে সেক্ষেত্রে পুরো একটি বছরের মধ্যে ব্যবসায়িক কার্যকলাপ যে কার্যাবলী হয়েছিল, সমাধান হয়েছিল, সেগুলোর ভিত্তিতে আমরা সামগ্রিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশের জন্য
বছর শেষে যে সকল বিবরণী সমূহ আমরা প্রস্তুত করি সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। ওকে, মানে সেই সকল বিবরণীগুলো হচ্ছে আর্থিক বিবরণীর মধ্যে পড়ে। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই দেখেছি যে আর্থিক বিবরণী, যে আমরা বলি আর্থিক বিবরণীর বৈশিষ্ট্যগুলোর কথা বলি। বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে আমরা বলি যে এটি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়। ওকে, 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়। ওকে, এটি একটি বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমরা সাধারণত কি করি, 183 ধারা অনুযায়ী আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা উপস্থাপন করি, অর্থাৎ বিশদ আয় বিবরণী বা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, এইগুলো আমরা তৈরি করি। নিশ্চয়ই এই বিষয়গুলো তৈরি করার পরে, এই বিবরণীগুলো তৈরি করার পরে আমরা যখন এটিকে কি করা হয়, অডিটিং করা হয়, অর্থাৎ নিরীক্ষকের নিকট পৌঁছানো হয় এবং নিরীক্ষক নিরীক্ষিত যে বিষয়গুলো বিবরণীগুলো থাকে সেই নিরীক্ষিত বিবরণীগুলো সেটি শেয়ার হোল্ডারদের নিকট প্রেরণ করে। অর্থাৎ শেয়ার হোল্ডারদের নিকট মিনিমাম 14 দিন পূর্বে, মিনিমাম 14 দিন পূর্বে এটিকে কি করতে হবে, প্রদান করতে হবে। তার মানে 14 দিন পরে যে এজিএম আমরা যেটি বলি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে পারবে। নিশ্চয়ই আমরা অডিটিং বিষয়ে অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন জানি। আমরা এটা নিয়ে আরও বেশি পড়ব, হয়তো ভবিষ্যতে পড়া হবে যে নিরীক্ষকদের দায় দায়িত্ব কী, নিরীক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়। ওকে ওকে তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তার ক্ষেত্রে আমরা যেটা বললাম, কি বলেছি, আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ জানতে হবে যে 14 দিন পূর্বে মিনিমাম তাকে প্রেরণ করতে হয়, কাকে, শেয়ার হোল্ডারদেরকে সে বিবরণীগুলো দিতে হয়। ওকে, এটি হচ্ছে বিষয়। এবং আমরা বলেছি 185 ধারা, ওকে, 185 ধারা অনুযায়ী আমাদের সাধারণত বিশদ আয় বিবরণের যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো স্পেসিফিকেশন হয়ে থাকে। এবং আমরা বলেছি তফসিল 11, 185 ধারা অনুযায়ী তফসিল 11 অনুযায়ী আর্থিক অবস্থা বিবরণের যে কাঠামো রয়েছে সেই কাঠামোটা কেমন হবে, কিভাবে হবে, অর্থাৎ আমরা এটিকে কি বলা হয় যে প্রচলিত নিয়ম আছে আর্থিক অবস্থা বিবরণী, সেই প্রচলিত নিয়মগুলোতে আমরা করে থাকি। সেটি হচ্ছে আমরা বলতেই পারি যে আমরা অনেক সময় করেছিলাম যে তারলের ভিত্তিতে বা স্থায়িত্বের ভিত্তিতে বা মিশ্র ভিত্তিতে করেছিলাম, তাই না? নিশ্চয়ই তফসিল 11 অনুযায়ী আমাদের করতে হবে এবং সেই পদ্ধতিগুলো আমাদের জরুরি নিশ্চয়ই। তাহলে আমাদের বিএফআরএস বা আমরা যেটা বলি আইএফআরএস বা জিএএপি গ্যাপ, এইগুলো অনুযায়ী আমাদের কাজগুলো ঘটে থাকে, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের গ্যাপ জিএএপি নিশ্চয়ই জানে, আমরা আইএফআরএস জানি, তাই না? এই রুলসগুলো অনুযায়ী, নীতিমালাগুলো অনুযায়ী আমাদের কাজ করতে হয়। যে গ্যাপকে আমরা বলে থাকি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। ওকে, আর আইএফআরএস কি? আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস নিশ্চয়ই তোমরা জানো। এবং এইগুলো হচ্ছে আমাদের বিভিন্নভাবে পরীক্ষা আসে এবং ইলাবোরেশন আসতে পারে, তাই না? তাহলে নিশ্চয়ই এটা আমাদের জানা জরুরি। ওকে, তাহলে আমরা যেটিকে বলেছিলাম যে আধুনিক পদ্ধতিতে সাধারণত আমরা আর্থিক বিবরণীকে 2টি ক্যাটাগরিতে সাধারণত পরিমাপ করি বা 2টি ক্যাটাগরিতে আমরা চিন্তা করি। একটি ক্যাটাগরি আমরা বলে থাকি যে প্রথমে যে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী আমরা এটিকে বলি যে বিশদ আয় বিবরণী। ওকে ওকে তাহলে বিশদ আয় বিবরণী। ওকে, তাহলে আমরা এটি জানি যে বিশদ আয় বিবরণী, এটিকে আমরা বলি স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। এটি বলি যে নিশ্চয়ই স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা একটি কাজ করবে, যেটি হচ্ছে গিয়ে যখনই আমরা একটু বিভিন্ন অ্যাকাউন্টিং টার্ম শিখতে যাব, নিশ্চয়ই আমরা বাংলাটা, যেহেতু আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট,
সেহেতু আমরা অবশ্যই বাংলাটা দেখব, কিন্তু আমাদের বাংলার সাথে সাথে ইংলিশ টার্মগুলো মনে রাখাটা জরুরি, বিকজ আমরা যখনই বিবিএ এমবিএ করতে যাব তখন আমাদের এই টার্মগুলো অবভিয়াসলি কাজে লাগবে, এবং আশা করছি তোমরা সবসময় এটি পড়াশোনা করবে, যে সেই সাথে হয়ে যাবে। তাহলে বিশদ আয় বিবরণী আমরা বলে থাকি যে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, এবং 2 নম্বর আমরা বলি আর্থিক অবস্থা বিবরণ। ওকে, এটিকে আমরা আধুনিক অবস্থায় যেটা চিন্তা করি যে দুইভাবে, একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, আর এটিকে আমরা বলি আর্থিক অবস্থা বিবরণী, অর্থাৎ আমরা এটিকে বলি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, আমরা বলি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ওকে, তাহলে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো নিয়ে আমরা একটু চিন্তা করছি। তাহলে আমরা আধুনিক সিস্টেমে যেটা বলি সাধারণত দুটোকে নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু আধুনিক সিস্টেমে আরও কিছু হিসাব আমরা যেগুলো করি সেই জিনিসগুলোকে আমরা বলে থাকি যে সাধারণত বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীর সাথে যেই বিবরণীগুলো আমরা একটু করি সেটিকে আমরা বলতে পারি এইভাবে, যে নর্মালি আমরা বলে থাকি রিটেন আর্নিং স্টেটমেন্ট, রক্ষিত আয় বিবরণী করি, তারপরে আমরা রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী আমরা করি, এটিকে আমরা বলি রিটেইনড আর্নিং স্টেটমেন্ট বলি। ওকে, রিটেইনড আর্নিং স্টেটমেন্ট। 2 নম্বরে আমরা এটিকে আরেকভাবে মূল্যায়ন করি, সেটি হচ্ছে আমরা বলে থাকি যে মালিকানা সত্ত্ব বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বলি। তারপরে আমরা বলে থাকি যে নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। তারপরে আমরা আরেকটি জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে টিকাসমূহ, টিকা বা নোটস আমরা বলি, আমরা টিকা বা নোটস বলি আর কি, এটাকে আমরা বলি নোটস টু ফিনান্সিয়াল পজিশন। আমাদের কিছু টিকা দিতে হয়, যে টিকাগুলো আমরা নোটস টু ফিনান্সিয়াল পজিশন বলি। ওকে, টিকা নিয়ে আমরা আলোচনা করতে পারবো নিশ্চয়ই। এক্ষেত্রে আমরা বলেছি রক্ষিত আয় বিবরণী, রিটেন আর্নিং স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী, দ্য স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি, দেন হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, আমরা বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, দেন আমরা বলি যে টিকা বা এইগুলো বলি যে টিকা দিয়ে থাকি। সাধারণত বর্তমান প্রেক্ষাপটে আমাদের যৌথ মূলধনী কোম্পানিগুলো মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করে থাকে। কারণ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী যখন তৈরি করা হয় তখন হচ্ছে এইটি সাধারণত মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করা হলে এর মধ্যেই রক্ষিত আয় বিবরণী চলে আসে। এই কারণে সবাই যৌথ মূলধনী কোম্পানিগুলো আধুনিক সময়ে এসে মালিকানা সত্ত্ব বিবরণীটি করে থাকে, অর্থাৎ আমরা বলেছি যে স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটিটি করে থাকে, রক্ষিত আয় বিবরণী রিটেনড আর্নিং স্টেটমেন্ট করে না। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এই অবস্থায় এসে আমাদের একটি বড় প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের পৃথিবীতে যত বড় বড় জায়ান্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইনকর্পোরেশন বলি বা আমরা জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো বলি, সেক্ষেত্রে তারা অবশ্যই শেয়ার হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট করে থাকে, রক্ষিত আয় বিবরণী তার একটা অংশ চলে আসে। ওকে, তাহলে আমরা শুরুতেই এইগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখি আমরা সাধারণত পরের স্লাইডে দেখি কি আছে। পরের স্লাইডে একটি টপিক থাকতে পারে, সেটি হচ্ছে গিয়ে আমরা প্রথমে বলেছি যে বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, টিকা, এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে গেলে দেখব যে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, অর্থাৎ আর্থিক বিবরণী কী কী অংশগুলো রয়েছে, সেই আর্থিক বিবরণী অংশগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব।
এর আগে আমরা নিশ্চয়ই আর্থিক বিবরণী পড়াশোনা করার আগে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর উদ্দেশ্য রয়েছে। ওকে, তার মানে আমরা নিশ্চয়ই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কী কী উদ্দেশ্য আছে, উদ্দেশ্যগুলো আমরা নিশ্চয়ই জানি যে কেন এটি করা হয়, তাই না? সেক্ষেত্রে আমরা জানি সিদ্ধান্ত গ্রহণের তথ্য প্রদান, অর্থাৎ আমরা যে নিরীক্ষিত যে অডিটিং রিপোর্টগুলো দিচ্ছি সেগুলো দেওয়ার ফলশ্রুতিতে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে যে আমরা এই বিষয়টিকে রাখবো কি রাখবো না, এই পণ্যর উৎপাদন করব কি করব না, তাই না? সম্ভাব্য নগদ প্রবাহ পরিমাপ, অর্থাৎ ভবিষ্যতে কতটুকু নগদ প্রবাহ আমাদের এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে আসবে বা আসবে না, তাই না? তাহলে নিশ্চয়ই আমরা এই জিনিসগুলো জানি, এই জিনিসগুলো আমরা দিতে পারবো, তাই না? ওকে, তারপরে স্লাইডও দেখবো একটু। তারপর স্লাইডে আমরা এগুলো আসলেই আমি চিন্তা করছি যে আমি যেহেতু স্লাইডে রেখেছি তার মানে এই নয় যে আমি এগুলো নিয়ে বেশি কথা বলবো, আমি নিশ্চয়ই জানি যে তোমরা এই বিষয়গুলো জানো। কেননা প্রত্যেকটা বিষয় যে আমরা এই ক্ষেত্রে আসলাম যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, তাই না? যে কেন ইম্পর্টেন্ট যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ওকে, সেটা আমরা বিভিন্নভাবে আলোচনা করতে পারি। নিশ্চয়ই তোমরা বই থেকে দেখেও বুঝতে পারবে বা আমার বিভিন্ন কথায়ও বুঝতে পারবে যে আমরা বললাম ব্যবস্থাপনাদের কাছে ইম্পর্টেন্ট, বিনিয়োগকারীর কাছে ইম্পর্টেন্ট, পাওনাদারগণ, ব্যাংক প্রতিষ্ঠান, সরকার, ব্যবসায়িক বিভিন্ন সংঘগুলো রয়েছে, কর্মচারীর কাছে রয়েছে শেয়ার বাজার, তাই না? ভোগকারী, গবেষক যারা রিসার্চ করে, দেন হচ্ছে জনগণ। তাহলে আমরা যদি একটু শুরু থেকে বলতে পারি যে ব্যবস্থাপনা জন্য বেশি ইম্পর্টেন্ট, এর কারণ হচ্ছে গিয়ে ব্যবস্থাপকগণ এটার উপর ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন যে কী করবেন। বিনিয়োগকারী যারা ইনভেস্টর হন তারা মনে করেন যে তারা বিভিন্ন রেশিও দেখেন, যেমন আমরা বললাম পিই রেশিও, রাইট? যেমন আমরা বলি ইপিএস, আর্নিং পার শেয়ার কত টাকা, বিষয়গুলো দেখে তখন তারা হচ্ছে বিনিয়োগকারী সেই শেয়ারটি বা ডিভিডেন্ড লভ্যাংশ আমরা যেটা বলে থাকি যে ডিভিডেন্ডের কী অবস্থা রয়েছে সেই চিন্তা করে হচ্ছে বিনিয়োগকারী বিনিয়োগ করে থাকেন। তার মানে এই জন্য গুরুত্ব রয়েছে। তার মানে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে অবশ্যই পাওনাদার ব্যাংক প্রতিষ্ঠানে তার পিছনে লগ্নি করবেন কিনা বা ওই প্রতিষ্ঠানকে লোন দিবেন কিনা, ঋণ প্রদান করবেন কিনা, সেক্ষেত্রে ব্যাংক প্রতিষ্ঠান হচ্ছে বা লোন নিলে তার পরবর্তীতে তার লিকুইডিটি থাকবে কিনা, তার ওয়ার্কিং ক্যাপিটাল কেমন আছে, সে তার এই লোন ঠিক টাইমে সে পরিশোধ করতে পারবে কিনা। এই কারণ হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে নিশ্চয়ই আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা দেখব। নিশ্চয়ই কোথায় কোথায় দেখব, আমরা প্রথম বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে দেখব, তারপরে আমরা আর্থিক অবস্থা বিবরণী দেখব বা মালিকানা সত্ত্ব বিবরণীতে দেখব কেন ইম্পর্টেন্ট, কেন এত বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে নিশ্চয়ই আমি আশা করছি তোমাদের যাদেরই কোনো প্রশ্ন থাকবে তোমরা নিশ্চয়ই জানাবে। আমি গত ক্লাসে আমাকে স্টুডেন্টরা প্রশ্ন করেছিল, আমার ভালো লেগেছিল যে আমি তার উত্তরগুলো দিয়েছি। ওকে, তাহলে আজকেও তোমরা নিশ্চয়ই এটা নিয়ে আমাকে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করে থাকলে করবে। ওকে, তাহলে আমরা এরপরে যেটি বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সমূহ। আমি একটু আগেই বলেছিলাম যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী বলতে আমরা এক্ষেত্রে বিশদ আয় বিবরণী বলেছি, কম্প্রিহেন্সিভ আমরা বলেছি স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, দেন মালিকানা সত্ত্ব বিবরণীর কথা বলেছি, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং হচ্ছে কি আর্থিক বিবরণী টিকাসমূহ। ওকে, নোটস টু দ্য ফিনান্সিয়াল রিপোর্টিংস। ওকে, তাহলে এবং নীতিমালা, কোন নীতিতে আমরা এই কাজগুলো করছি, তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই এবং আলোচনা করে আমরা যাব। বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী হচ্ছে গিয়ে আমরা এই বিশদ আয় বিবরণী হচ্ছে অর্থাৎ একটি প্রতিষ্ঠানের টোটাল আয় থেকে যখন তার টোটাল ব্যয়গুলোকে বাদ দেওয়া হবে তখন তার মোট লাভ পাওয়া যাবে, তাই না? তাহলে যদি মোট আয় ব্যয় থেকে বেশি হয় তাহলেই লাভ হবে, কিন্তু যদি আমার মোট ব্যয় আয় থেকে বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষতি হবে, তাই না? তাহলে নিশ্চয়ই আমরা জানি যে বিশদ আয় বিবরণীগুলো সাধারণত নামিক হিসাবগুলো দ্বারাই তৈরি করা হয় এবং আমাদের কিছু প্রত্যক্ষ আয় বলতে আমি যদি বলি প্রত্যক্ষ আয়ের মধ্যে ডিরেক্ট যে ইনকামগুলো রয়েছে সেটার মধ্যে আমরা বলতে পারি যে আমাদের ডিরেক্ট ইনকামের মধ্যে হচ্ছে বিক্রয়টি ডিরেক্ট ইনকাম, তাই না?
এছাড়া অন্যান্য ইনডিরেক্ট কিছু ইনকাম থাকতে পারে, থাকবে, যেমন জ্বালানি কারবারের মুনাফা হতে পারে, সেটা একটি ইনডিরেক্ট ইনকাম, সেটা আমরা যোগ করি। কিন্তু আমাদের কিছু প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় রয়েছে, তাই না? নিশ্চয়ই ব্যয়গুলো রয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে এই যে আয় বিবরণী আমরা করব, আয় বিবরণী আমরা দুইভাবে করতে পারি। একটাকে আমরা বলি যে ওয়ান স্টেপ, আরেকটা আমরা বলি মাল্টিপল স্টেপ, তাই না? মানে আমরা ওয়ান স্টেপে করতে পারি, আরেকটা হচ্ছে আমরা মাল্টিপল স্টেপে করতে পারি। নিশ্চয়ই আমরা যেহেতু সেকেন্ডারি স্টুডেন্ট, সেহেতু আমরা অবশ্যই মাল্টিপল, অর্থাৎ আমরা অনেকগুলো বহু ধাপ আয় বিবরণী করব, যেটাকে আমরা বলি বিশদ আয় বিবরণী। ওকে, তাহলে বিশদ আয় বিবরণী যখন আমরা করতে যাব, তখন অবশ্যই আমাদের যেই টার্মগুলো একটু জেনে নিতে হবে, সেটা হচ্ছে কি আমরা পরবর্তীতে পরের স্লাইডটি একটু দেখে নিই। সেই স্লাইডে মেবি অত বেশি ক্লিয়ার কিনা আমি জানি না, কেননা একটু ক্লিয়ার না হতে পারে। নিশ্চয়ই এই কি বলে বিশদ আয় বিবরণের যে খসড়া বা ছকটি রয়েছে, সেই ছকটি অবশ্যই তোমরা তোমাদের বাসায় যে বই রয়েছে সেই বইতে তোমরা দেখতে পাচ্ছ বা দেখতে পাবে। নিশ্চয়ই তোমরা যখনই ক্লাস করবে তখন অবশ্যই বই নিয়ে বসবে। প্রথমে আমরা বলেছি যে এক্ষেত্রে বিক্রয় বলেছিলাম, তাই না? বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরত বাদ দিয়েছি, তারপর বিক্রয় বাট্টা বাদ দিয়েছি, তাই না? ওকে, তাহলে আমরা নিশ্চয়ই জানি যে বিক্রয় থেকে বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা বাদ দিলাম, তাহলে নিট বিক্রয় পাওয়া যাবে। সেম নিট বিক্রয় পাওয়ার পর নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের যেই সিগমেন্ট রয়েছে, সেই সিগমেন্টে আমরা অবশ্যই জানব। কারণ হচ্ছে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, আমাদের জন্য এটি এত বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা যখনই কোনো বিষয়ে বিভিন্ন ইউনিভার্সিটি বলি বা তোমাদের যে অ্যাসাইনমেন্ট হয় বা এমসিকিউ পরীক্ষা হবে, এই এমসিকিউ পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। কেননা আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে যোগ ক্রয়, তাই না? আমরা যদি এইভাবে বলি প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে প্রারম্ভিক মজুত পণ্য ধরলাম একটি অ্যামাউন্ট। ওকে, এই প্রারম্ভিক মজুত পণ্য থেকে এই প্রারম্ভিক মজুত পণ্য এবং প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাদের কি আছে? ক্রয় আছে, তাই না? একটু খেয়াল করো, ক্রয়। এই ক্রয় থেকে আমি ক্রয়, ওকে, এই ক্রয় থেকে আমি ক্রয় ফেরত বাদ দিব, ক্রয় বাট্টা বাদ দিব, তাই না? ক্রয় বাট্টা বাদ দিলে আমার কি পাওয়া যাবে? নিট ক্রয় পাওয়া যাবে, তাই না? নিট ক্রয়। ওকে, তাহলে আমার কি পাওয়া যাবে? নিট ক্রয় পাওয়া যাবে। ওকে, এর সাথে আমার কিছু প্রত্যক্ষ ব্যয় রয়েছে, যেমন আমরা এক্ষেত্রে বললাম যে ক্রয় পরিবহন বললাম, বা হচ্ছে আমরা এক্ষেত্রে বললাম যে আমদানি শুল্ক, মজুরি, জাহাজ ভাড়া বা ডক চার্জ। ওকে, বাদ হচ্ছে সমাপনী মজুত পণ্য। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যে বিষয়গুলো আরও প্রত্যক্ষ যে খরচগুলো রয়েছে আমি বললাম কি, যেমন আমদানি শুল্ক রয়েছে বা ক্রয় পরিবহন রয়েছে, জাহাজ ভাড়া রয়েছে, ডক চার্জ রয়েছে। ওকে, এটিকে ধরলাম যে আমি একটু বাদ দিয়ে দিচ্ছি, নিট ক্রয় পেলাম। এটিকে আমি দুইটা প্রারম্ভিক মজুত পণ্য আর হচ্ছে নিট ক্রয়, এই দুইটাকে যোগ করলে আমরা অ্যাকচুয়ালি পাই হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য। ওকে, বা হচ্ছে গিয়ে এইগুলোর সাথে আমার এখানে যেগুলো বলা হয়েছে যে প্রত্যক্ষ ব্যয়গুলো, আমদানি শুল্ক বা অন্যান্য বিষয়গুলো যেগুলো কথা বলা হয়েছে, সেই জিনিসগুলো যদি আমি একটু যোগ করে নিলাম, তাহলে আমরা সেটিকে আমরা বিক্রয়যোগ্য পণ্য, তাই না? সেলএবল। ওকে, বিক্রয়যোগ্য পণ্য। ওকে, তাহলে বিক্রয়যোগ্য পণ্য থেকে আমরা কি বাদ দিব? সমাপনী মজুদ বাদ দিব, তাই না? সমাপনী মজুদ আমরা বাদ দিব। ওকে, তাহলে
সমাপনী মজুদ বাদ দিলে যে অ্যামাউন্ট পাওয়া যাবে সেটা আমরা কি বলবো অ্যাকচুয়ালি বিক্রিত পণ্যের ব্যয়। এবং এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা নিশ্চয়ই বলেছি, তাহলে কি পাবো সেক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমরা নিট বিক্রয় থেকে বাদ দিব। ওকে, তার সাথে তাহলে আমি এই ক্ষেত্রে এই জিনিসটা করেছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোমরা যখনই কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এখনই যদি তুমি কোনো সার্চ করো বা তুমি একটু পরীক্ষা দাও, তাহলে নিশ্চয়ই তুমি এই জায়গা থেকে অনেক ধরনের প্রশ্ন পাবে যে আমার সমাপনী মজুদ পণ্য এত টাকা রয়েছে, তাহলে বিক্রয়যোগ্য পণ্য কত টাকা, বা হচ্ছে ক্রয় এত টাকা আছে তাহলে প্রারম্ভিক মজুদ কত টাকা, বা হচ্ছে কি তাদের মধ্যে বিভিন্ন রেশিওগুলো বের করতে পারবে। যেমন আমরা বললাম ক্রয় হলে বিক্রয় কত পার্সেন্ট হতে পারে, বিক্রয় হলে ক্রয় কত পার্সেন্ট হতে পারে, তাই না? নিশ্চয়ই আমরা এগুলোকে আরও ইলাবোরেট একটা সময় দেখাবো, এখন নয়। এখন হচ্ছে আমরা যেহেতু আর্থিক বিবরণী করছি সেহেতু আর্থিক বিবরণী আমরা করব। ওকে, তাহলে নিশ্চয়ই আমি বলতে যাচ্ছি যে আমাদের এই সেগমেন্টটা বিভিন্ন কারণেই গুরুত্বপূর্ণ। তাহলে নিশ্চয়ই তোমরা এটিকে সুন্দর করে মনে রাখবে যে আমি বললাম প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়, দুটি যোগ করলে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য হবে, বাদ সমাপনী মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা মোট লাভ যোগ করি তাহলে বিক্রয় পাওয়া যায়, তাই না? তাহলে নিশ্চয়ই এইটি তোমাদের মাথায় থাকবে। তাহলে এই যে আমরা বললাম যে এর সাথে আমরা চালানি কারবারের যে মুনাফা হয়েছে সেটি যোগ করব, তাই না? সেটি যোগ করব, বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা উদ্বৃত্ত থাকলে সেই বিষয়গুলো করলে আমরা কি পাবো, তাই না? ওকে, তাহলে নিশ্চয়ই আমরা সেক্ষেত্রে মোট মুনাফা পেয়েছিলাম। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা এবার পরিচালন খরচগুলো বাদ দেবো যে কি কি পরিচালন খরচ রয়েছে, অর্থাৎ আমার একটি প্রতিষ্ঠান চালানোর জন্য কি কি পরিচালন ব্যয়গুলো রয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা বাসায় এই ছকটিকে ভালো করে দেখে নেবে যে পরিচালন খরচগুলো আমাদের বাদ দিতে হবে, বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পেয়ে যাব। ওকে, তাহলে নিশ্চয়ই পরের যে সেগমেন্ট, এই দুটি সেগমেন্ট একই সাথে আমরা দেখি। যদি বা এর পরেরটাতে যাই, এর পরের সেগমেন্টটা হচ্ছে একই বিষয়টা, অর্থাৎ আমি এটিকে দুটি সেগমেন্ট করেছি, যেহেতু এক সেগমেন্টে হচ্ছে না সেহেতু দুই সেগমেন্টের মধ্যেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে গিয়ে পরিচালন মুনাফা পাওয়া যাবে, সেই সাথে আমাদের কিছু ইনকাম আয় থাকবে, তাই না? আমাদের কিছু আয় থাকবে। ওকে, তাহলে আয় আমরা যেটা বলি অন্যান্য আয় থাকতে পারে বা আমাদের অন্যান্য কিছু খরচ বা ক্ষতি সমূহ থাকতে পারে, তাই না? তাহলে নিশ্চয়ই আমরা বলেছি যে পরিচালন খরচগুলোকে বাদ দিলে, ওকে, তাহলে আমরা বলেছি পরিচালন খরচ, অর্থাৎ আমরা শুরু থেকেই বলেছিলাম কি যে আমাদের বিক্রয় থেকে আমরা নিট বিক্রয় মানে বিক্রয় থেকে ফেরত বারটা বাদ দিলে নিট বিক্রয় পাওয়া যাবে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যাবে। এর সাথে আমরা কিছু প্রফিট হবে, যেগুলো আমরা বলে থাকি যে মানে হচ্ছে পরোক্ষ কিছু প্রফিট, সেটা আমরা বললাম কারবারি চালান মুনাফা বা পুরাতন সঞ্চিতি বা এরকম জায়গা থেকে। ওইগুলো থেকে আমি কি বাদ দিব? পরিচালন খরচগুলো বাদ দিব। অর্থাৎ পরিচালন খরচগুলোর মধ্যে আমাদের কি কি খরচ রয়েছে সেটা আমরা নর্মালি জানি যে আমাদের মার্কেটিং এক্সপেন্স অ্যান্ড দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অর্থাৎ আমরা বলি বিক্রয় বা বন্টন খরচ আর হচ্ছে প্রশাসনিক খরচ। প্রশাসনিক খরচগুলো আমরা দেখে এসেছি যে বেতন বা এই বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা বাদ দিব। বাদ দিলেই আমরা সেক্ষেত্রে পরিচালন মুনাফা পাবো। ওকে, সেই পরিচালন মুনাফা থেকে যখন আমরা অন্যান্য আয় বা লাভ কিছু হবে, তাই না, অন্যান্য আয় বা লাভ হবে সেগুলো আমরা যোগ করে দিব। ওকে, আর কিছু অন্যান্য ব্যয় হতে পারে যেমন ঋণের সুদ বা এই বিষয়গুলো থাকতে পারে, সেইগুলো আমরা বিয়োগ করে দিব। ওকে, তাহলে আমরা সেটাকে বলবো কর পূর্ব নিট লাভ। কর পূর্ব নিট লাভ আমরা বলি কি আর্নিং বিফোর ট্যাক্স। ওকে, মানে ইবিটি বলি আর কি, নর্মালি আর্নিং বিফোর ট্যাক্স, কর পূর্ব নিট লাভ। তারপর ওই নিট লাভের উপরে আমরা যদি কর বাদ দিয়ে দিই তাহলে কর পরবর্তী নিট লাভ আমরা নিশ্চয়ই পাবো। তাহলে
নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা একবার সিম্পলি তোমরা বিশদ আয় বিবরণী একেবারে শিখে ফেলেছো, তাই না? তাহলে আমি আশা করছি বিশদ আয় বিবরণী তোমরা পারবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটি হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে মালিকানা সত্ত্ব বিবরণী। অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণী কাকে বলে আমরা এবার একটু আলোচনা করব। স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি। ওকে, স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি অর্থাৎ আমরা পরের স্লাইডে আমাদের স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি রয়েছে, সেই স্লাইডে আমরা চলে যাই। স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটিতে যেটি আমাদের দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমেই বলি যে মালিকানা সত্ত্ব কাকে বলে। মালিকানা সত্ত্ব হচ্ছে কোম্পানির সম্পদের উপর যখন শেয়ার হোল্ডারদের কোনো দাবি থাকে, অর্থাৎ কোম্পানির সম্পদের উপরে শেয়ার হোল্ডারদের দাবিকেই মালিকানা সত্ত্ব বলে। ওকে, তার মানে হচ্ছে সম্পদের উপর দাবি সত্ত্বকে আমরা মালিকানা সত্ত্ব বলি। তাহলে নিশ্চয়ই কোম্পানি শেয়ার কেনার মাধ্যমে সেই মালিকানা সত্ত্ব লাভ করে, তাই না? তাহলে আমরা মালিকানা সত্ত্বকে দুইভাবে তৈরি করতে পারি। একটিকে আমরা বলি উলম্ব বা ভার্টিক্যাল বলি, আরটা বলি যে হরাইজন্টাল বা হচ্ছে আমরা বলি আনুভূমিক বলি। ওকে, তাহলে নিশ্চয়ই পরের স্লাইডটিতে আমরা একটু দেখি মালিকানা সত্ত্ব বিবরণীর ছবিটি আমরা দেখতে চাই। রক্ষিত আয় বিবরণী বলা হয়েছে, আমরা রক্ষিত আয় বিবরণী নিশ্চয়ই জানি। রক্ষিত আয় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী আগে করে নিতে হয়। তাহলে রক্ষিত আয় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণী, রক্ষিত আয় বিবরণী আমরা পরে একসাথে আলোচনা করতে চাই। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীর ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের এক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী আমরা বলেছি যে দুইভাবে করা যায়। একটি হচ্ছে আমরা বললাম কি ভার্টিক্যাল বা আমরা এটাকে বলি উলম্ব। ওকে, এটাকে আমরা কি বলি উলম্ব, আরটাকে আমরা বলি হরাইজন্টাল। ওকে, এটাকে আমরা বলি আনুভূমিক। এটাকে আমরা বলি আনুভূমিক। ওকে, তাহলে আনুভূমিক হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে এইভাবে নিচের দিকে, আর হরাইজন্টাল হচ্ছে এইভাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী যে ছকটি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই তোমরা ছকটি দেখতে পাচ্ছ। এই ছকে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীতে বলা হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনের মধ্যে দুই ধরনের মূলধন থাকে, একটি সাধারণ শেয়ার মূলধন, একটি অগ্রাধিকার শেয়ার মূলধন। নিশ্চয়ই অগ্রাধিকার শেয়ার মূলধন বা সাধারণ শেয়ার মূলধন কাকে বলে তোমরা জানো। শেয়ার অধিহার, সঞ্চিত তহবিলে স্থানান্তর, অন্যান্য তহবিলে যদি স্থানান্তর হয় তাহলে সেটি হবে, এবং অবন্টিত মুনাফার সমাপ্তি উদ্ধৃত আমরা যেটা বলেছি রক্ষিত আয় বিবরণী, রিটেইনড আর্নিং স্টেটমেন্ট। অর্থাৎ রিটেইনড আর্নিং স্টেটমেন্ট যদি আমরা একটু আগে বা একটু পরে দেখব আবার, রিটেইনড আর্নিং স্টেটমেন্ট বা যদি অবন্টিত কোনো ক্ষতি থাকে, মানে আমরা যেটাকে বলি রক্ষিত আয় বিবরণী ডেবিট জের। ওকে, এবং রক্ষিত আয় বিবরণী ডেবিট জের হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়। ওকে, তার মানে হচ্ছে এটি হচ্ছে আমরা বলে থাকি কি ধরনের অলিক সম্পত্তি, নিশ্চয়ই ভুয়া সম্পত্তি। ওকে, তাহলে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী এই ভার্টিক্যালে যেভাবে ছকটি বলা আছে এভাবে করব। কখন করব? যখন আমরা রক্ষিত আয় বিবরণী আগে করব, তাই না? এইভাবে রক্ষিত আয় বিবরণী করব। ওকে, আগেরটি। ওকে, এইভাবে রক্ষিত আয় বিবরণী করব চাইলে। ওকে, তাহলে রক্ষিত আয় বিবরণী কেমনে করব? রক্ষিত আয় বিবরণী বলতে কি বুঝি? রক্ষিত আয় বিবরণী বলতে আমরা বুঝি যে যখন আমরা আমাদের বিগত বছরের প্রফিট এবং এই বছরে অর্থাৎ চলতি বছরের প্রফিট নিট লাভ যখন আমরা বিভিন্ন উদ্দেশ্যে শেয়ার হোল্ডারদের নিকট বন্টন করব এবং সঞ্চিত তহবিলে স্থানান্তর করব, বিভিন্ন সঞ্চিত তহবিল স্থানান্তর করব, সেটিকে আমরা রক্ষিত আয় বিবরণী বলি। অর্থাৎ রক্ষিত আয় বিবরণী হচ্ছে গিয়ে আমাদের বিগত বছর প্রফিট এবং এই চলতি বছর প্রফিট, এই দুইটি প্রফিটকে আমরা বিভিন্ন ভাগে বন্টন করব, এটিকে আমরা বলি রক্ষিত আয় বিবরণী। তাহলে রক্ষিত আয় বিবরণী আমরা বলেছি যে বর্তমান আধুনিক সময়ে সাধারণত রক্ষিত আয় বিবরণী দেওয়া হয় না, মালিকানা সত্ত্ব বিবরণী করলেই সাধারণত করা হয়ে যায়। বিকজ
রক্ষিত আয় বিবরণী হচ্ছে আমাদের উদ্বৃত্তপত্রের দায়ে সঞ্চিত ও উদ্বৃত্তের উপবিভাগের একটি অংশ রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণীর জের, ওকে, যেটি ক্রেডিট জের, ওকে। আর ডেবিট জের হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়, আমি বলে দিয়েছি, ওকে। তাহলে এই বিষয়টি যখন আমরা করব, তাহলে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে বিগত বছরের, আমরা রক্ষিত আয় বিবরণী বলা আছে বিগত বছরের উদ্বৃত্ত রক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক জের, এই বছরের নিট লাভ যেটি হবে সেটি যোগ করব। তারপর বলেছে যে পুরাতন আয়কর সঞ্চিতি যদি থাকে, অর্থাৎ আয়কর সঞ্চিতি যদি বড় হয়ে যায়, তারপর আমরা বলবো আয়কর ফেরত যদি থাকে, তারপর আমরা বলবো দাবিহীন লভ্যাংশের অবলোপন, ওকে। আনক্লেইমড ডিভিডেন্ড, ওকে, আনক্লেইমড অর্থাৎ যে ডিভিডেন্ডে কখনো ক্লেইম করা হয়নি সেটিকে আমরা বলি আনক্লেইমড ডিভিডেন্ড, ওকে। সেই আনক্লেইমড ডিভিডেন্ড একটি দায়, চলতি দায়, সে তার হচ্ছে গিয়ে আমরা বলি অবলোপন। অ্যামোর্টাইজেশন যদি আমরা করি, সেই অ্যামোর্টাইজেশন আমরা যোগ করে দেব। তার থেকে আমরা যদি যে বিষয়গুলো বন্টন করা হয়, অর্থাৎ শেয়ার হোল্ডারদের নিকট এবং সঞ্চিতি বা তহবিল তৈরি করতে বলা হয়, যে ওই প্রফিট থেকে ওই বন্টন বা হচ্ছে বন্টনগুলো বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমাদের রক্ষিত আয়ের আমরা সমাপনী উদ্বৃত্ত পেয়ে যাব, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই একটি অঙ্ক করব, তাহলে অঙ্ক করলে আমরা বুঝতে পারবো, ওকে। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণী রক্ষিত আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আমি শুধু এখানে ভার্টিক্যালটি দেখিয়েছি, আমি হরাইজন্টাল দেখাই নেই। হরাইজন্টাল যদি আমরা দেখাবো, তার মানে আমরা যখন একটি অঙ্ক করব তখন আমরা হরাইজন্টাল দেখতে পারবো, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটি অঙ্ক দেয়া আছে, এই অঙ্ক থেকে যদি আমরা মালিকানা সত্ত্ব বিবরণী বের করি, বা আমরা এক্ষেত্রে রক্ষিত আয় বিবরণী চাইলে বের করতে পারবো, ওকে। তাহলে রক্ষিত আয় বিবরণী যদি আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব? নিশ্চয়ই আমরা জাস্ট একটা সামারি করি। তোমরা নিশ্চয়ই তোমরা ছকগুলো বাসায় বই থেকে দেখবে এবং সুন্দর করে উপস্থাপন করবে, তাই না? ওকে, বা আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম, সেভাবে তোমরা রক্ষিত আয় বিবরণী করবে, ওকে। তাহলে আমাদের প্রথমেই অঙ্কটি যেটি বলা আছে, যে একটি অঙ্ক আমরা দেখলাম যে সাধারণ শেয়ার মূলধন 1 লাখ টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 50,000, শেয়ার অধিহার 40,000, সঞ্চিত তহবিল 30,000, চলতি বছরের নিট লাভ 35,000, রক্ষিত আয়ের উদ্বৃত্ত হচ্ছে 25,000, লভ্যাংশ প্রদান 6,000, আয়কর 8,000, আয়কর সঞ্চিতি হচ্ছে 5,000, ওকে। সমন্বয় সময় বলছে কি সঞ্চিত তহবিলে 8,000 টাকা স্থানান্তর করতে হবে, সাধারণ শেয়ার মূলধন 10% হচ্ছে আমরা বলি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এটিকে আমরা বলি প্রস্তাবিত লভ্যাংশ, প্রপোজড ডিভিডেন্ড, অর্থাৎ এটিকে আমরা বলি যে ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, এটি হচ্ছে চলতি দায়, ওকে। তাহলে আমরা উপরের তথ্য থেকে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করব, বা রক্ষিত আয় বিবরণী চাইলে আমরা তৈরি করতে পারি। তাহলে আমি যদি আগে থেকে যদি রক্ষিত আয় বিবরণী তৈরি করি, এইভাবে যদি চিন্তা করি যে রিটেন আর্নিং স্টেটমেন্ট তৈরি করি, তাহলে দেখে নিই কীভাবে রিটেন আর্নিং স্টেটমেন্ট তৈরি করা হয়। আমি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে এতক্ষণ আমি থিওরিটিক্যাল যে আলাপ করেছি, প্রত্যেকটি বিষয় আমাদের এই অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এই কারণে আমি আলোচনা করেছি, ওকে। তাহলে নিশ্চয়ই আমাদের এই অঙ্কগুলো করতে প্রয়োজন হবে, এবং আমি সেই সাথে কিছু কথা বলে নেব। এক্ষেত্রে আমরা জাস্ট বলে নেই যে আমাদের রক্ষিত আয় বিবরণী আমি করলাম, এক্ষেত্রে রক্ষিত আয় বিবরণী জাস্ট, ওকে, রক্ষিত আয় বিবরণী, ওকে, বা রিটেন আর্নিং স্টেটমেন্ট। রক্ষিত আয় বিবরণীতে কী কী যাবে প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই একটু আগে আমরা আলাপ করছি, তাই না? তার মানে হচ্ছে কি আমাদের শুরুতে যদি আমরা বলি, সেটা হচ্ছে কি আমরা বলি রক্ষিত আয়ের উদ্বৃত্ত, ওকে, রক্ষিত আয়ের উদ্বৃত্ত কত টাকা? আমরা যদি বলি এখানে রক্ষিত আয়ের উদ্বৃত্ত প্রশ্নে বলা আছে 25,000 টাকা, তাই না? ওকে। চলতি বছরের নিট লাভ, আমরা যদি বলি চলতি বছরের নিট লাভ হচ্ছে যোগ হবে, তাই না? তাইলে চলতি বছর নিট লাভ হচ্ছে 35,000 টাকা, ওকে। এক্ষেত্রে আমি আর কিছু দেখতে পাচ্ছি না যে আমাদের এক্ষেত্রে আর কিছু যোগ হবে, তাই না? তাহলে রক্ষিত আয়ের উদ্বৃত্ত এবং নিট লাভ সেটি হচ্ছে গিয়ে 25,000 আর 35,000 যোগ করলে কত হয়? 60,000, তাই না?
আমি 60,000 টাকা লিখলাম। বাদ যাবে যে বিষয়গুলো আমরা বন্টন করেছি বা ভবিষ্যতের জন্য সঞ্চিতি করেছে, সেই বিষয়গুলো আমরা এক্ষেত্রে বাদ দেব, তাই না? তাহলে সেই বিষয়গুলো আমরা দেখি। প্রথমেই আমরা কী আসবে এক্ষেত্রে, আমরা এখানে দেখি যে লভ্যাংশ প্রদান আসবে, ডিভিডেন্ড পেইড, লভ্যাংশ প্রদান। ওকে, লভ্যাংশ প্রদান কত টাকা? লভ্যাংশ প্রদান হচ্ছে 6,000 টাকা, তাই না? ওকে, দেন হচ্ছে আমাদের এক্ষেত্রে আয়কর আসবে, মানে আমরা আয়কর প্রদান করেছি, তাই না? তার মানে হচ্ছে এক্ষেত্রে আয়কর এবং আয়কর সঞ্চিতি, যদি আয়কর বড় হয়, আয়কর সঞ্চিতি ছোট, তার বিয়োগটা বাদ যাবে। আর যদি আয়কর সঞ্চিতি বড় হয় এবং আয়কর ছোট হয়, তাহলে সেক্ষেত্রে বিয়োগটা যোগ হয়ে যাবে, তাই না? তাহলে আয়কর হচ্ছে কত টাকা? 8,000 টাকা, আর মাইনাস হচ্ছে আয়কর সঞ্চিতি 5,000 টাকা আমরা বললাম। তাহলে বাদ দিয়ে আমরা এক্ষেত্রে কত টাকা? 3,000 টাকা লিখলাম। ওকে ওকে, 3,000 টাকা লিখলাম। আরেকটি বিষয় হচ্ছে সঞ্চিতি তহবিলে স্থানান্তর আছে, তাই না? তাহলে আমরা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করলাম। সঞ্চিতি তহবিলে স্থানান্তর করলাম, সেটা হচ্ছে কত টাকা? 8,000 টাকা। ওকে, আরেকটি বিষয় হচ্ছে সাধারণ শেয়ার মূলধন 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, তাহলে লভ্যাংশ কত টাকা? প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ। প্রস্তাবিত লভ্যাংশ 10%, সাধারণ শেয়ারের প্রস্তাবিত লভ্যাংশ 10%, অর্থাৎ 10,000 টাকা, তাই না? 10,000, 1 লাখের 10% অর্থাৎ 10,000 টাকা। অর্থাৎ এটিকে যদি আমি যোগ করি তাহলে কত টাকা হয়? আমি দেখতে পাচ্ছি 10, 8, 18, আর 3, 21, আর 6, 27,000 টাকা। এটিকে আমরা বিয়োগ করলে কত হবে? 60 থেকে 27 বাদ দিলে 33,000 টাকা। অর্থাৎ আমার রক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত হচ্ছে 33,000 টাকা। ওকে, আমার কি বলেছি? আমার রক্ষিত আয়ের উদ্বৃত্ত হচ্ছে কত টাকা? 33,000 টাকা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি এই রক্ষিত আয় বিবরণীর সাথেই আমি আমার শেয়ার হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট করি, আমি মালিকানা সত্ত্ব বিবরণী। ওকে, তাহলে এই পাশ দিয়ে আমি একটু মালিকানা সত্ত্ব বিবরণী করি। মালিকানা সত্ত্ব বিবরণী আমি করব। যদি মালিকানা সত্ত্ব বিবরণী করি সেক্ষেত্রে কি হবে একটু খেয়াল করে দেখি, যে মালিকানা সত্ত্ব বিবরণী বের করতে যাব, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমি একটু চিন্তা করি যে মালিকানা সত্ত্ব বিবরণীর ক্ষেত্রে আমরা প্রথমেই বলে আসছি যে আমার কি হবে? শেয়ার মূলধন, তাই না? তাহলে আমার শেয়ার মূলধন হচ্ছে সাধারণ মূলধন, সাধারণ শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন কত টাকা? 1 লাখ টাকা, তাই না? সাধারণ শেয়ার মূলধন হচ্ছে কত টাকা? 1 লাখ। অগ্রাধিকার শেয়ার মূলধন $50,000। ওকে, তাহলে আমরা সাধারণ শেয়ার মূলধনের কথা বলছি 1 লাখ, অগ্রাধিকার শেয়ার মূলধন 50,000। তারপরে এক্ষেত্রে আর কি আসবে বলো তো? এক্ষেত্রে কি আসবে? শেয়ার অধিকার আসবে, তাই না? শেয়ার অধিকার অর্থাৎ সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এক্ষেত্রে আসবে, তাই না? যেমন শেয়ার অধিকার, তাই না? শেয়ার অধিকার কত টাকা?
শেয়ার অধিহার হচ্ছে 40,000 টাকা, তাই না? শেয়ার অধিহার কত? 40,000। সঞ্চিতি তহবিল হচ্ছে 30,000। আমরা আগে করেছিলাম, তাই না, যে এইগুলো হচ্ছে কি আমি বললাম, এর হচ্ছে দুটো হচ্ছে কি শেয়ার মূলধনের অংশ আর বাকিগুলো হচ্ছে সঞ্চিত উদ্বৃত্তের অংশ, তাই না? তাহলে সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে শেয়ার অধিহার রয়েছে, সঞ্চিত তহবিল হচ্ছে 30,000 টাকা, আর আমরা সঞ্চিত তহবিলে ওই যে প্রফিট থেকে 8,000 টাকা স্থানান্তর করেছিলাম, দুটো যোগ করলে হচ্ছে আমার 38,000 টাকা, তাই না? 38,000 টাকা। ওকে, তাহলে চলতি বছরের নিট লাভ আমাদের এখানে দরকার নেই, এটি রক্ষিত আয় বিবরণীর অংশ চলে গিয়েছে। তারপর রক্ষিত আয় উদ্বৃত্ত সেটি চলে গেছে। তারপর লভ্যাংশ প্রদান খরচ, আয়কর, আয়কর সঞ্চিতি। ওকে, তাহলে সঞ্চিতি তহবিল আর হচ্ছে কি আমাদের সাধারণ শেয়ার মূলধন। ওকে, তার মানে আমাদের এখানে আর কিছু নেই। তাহলে এক্ষেত্রে আমার কত হয়, তাহলে একটু হিসাব করে নেই। কত হবে একটু দেখো তো সবাই। আর কি কি আছে এখানে, কি কি যাবে বলো তো? ওকে, তাহলে আমার টোটাল কত হচ্ছে এখানে? শেয়ার অধিহার রয়েছে এবং সঞ্চিতি তহবিল রয়েছে, তাই না? তাহলে শেয়ার অধিহার 40,000 এবং সঞ্চিতি তহবিল 38,000, তাহলে 40 78,000। ও সরি, আরেকটি বিষয় আমরা বলেছি রক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত। নর্মাল, তাই না, যে আমরা এই রক্ষিত আয় বিবরণী সমাপনী উদ্বৃত্ত সেটি দেই নাই, সেটিকে আমরা দিয়ে দিব। তার মানে এটি আমাদের একটা ভুল ছিল, হয়তো মনে নেই বা আমাদের মনে করা উচিত, তাই না? আর কোনো আইটেম আমি যেহেতু আমরা এই আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি যে প্রশ্নের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো অলরেডি যে যে জায়গায় দেওয়ার কথা ছিল, ইমপ্যাক্ট দেওয়ার কথা ছিল, সেই জায়গায় ইমপ্যাক্ট দিয়েছে, আর যেগুলো আমরা দেই নাই সেগুলো এখানে দিচ্ছি। তার মানে হচ্ছে রক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত। তাহলে দুটো যোগ করলে এক্ষেত্রে কত হলো আমরা একটু দেখে নেই। 0 0 0 11 11। ওকে, তাহলে আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে এইটি হচ্ছে কত টাকা হলো? 1,50,000 1,11,000 অর্থাৎ 2,61,000 টাকা। এটিকে আমরা বলি মালিকানা সত্ত্ব বিবরণী। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এইটি হচ্ছে গিয়ে একটি বিষয় যেটি আমরা মালিকানা সত্ত্ব বিবরণী যেভাবে করেছি। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা এইটিকে বলি হচ্ছে উলম্ব বা ভার্টিক্যাল বলি, কিন্তু হরাইজন্টাল বলি নাই। অর্থাৎ আমরা যখন হরাইজন্টালি করব, অর্থাৎ আমরা আনুভূমিক করব, আনুভূমিক আমরা মালিকানা সত্ত্ব বিবরণী করব, তখন আমাদের এই রক্ষিত আয় বিবরণী করতে হবে না, কারণ হচ্ছে আমাদের ওখানে একটি ঘর থাকবে, সেই ঘরের মধ্যে সেটি করা হয়ে যায়, তাই না? তাইলে আবার আমি চাইলে এখানেও করতে পারতাম, এই মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে করতে পারতাম। সেটিকে আমরা বলতাম, এইভাবে বলা যেতে পারত যে রক্ষিত আয়ের উদ্বৃত্ত দিয়ে বাকি কাজটা, এই কাজটা আমি এই জায়গায় করে ফেলতাম, তাই না? এই জায়গায় করলেও আমার কাজটি হয়ে যেত, তাই না? ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে বাসায় এই অঙ্কগুলো করবে। দেন আমরা একটু আলোচনা করব, আজকে একটু আলোচনা করব, সেটি হচ্ছে গিয়ে আনুভূমিকটি নিয়ে। ওকে, আজকে আনুভূমিক নিয়ে কথা হয়ে গেলে আমাদের এই বিষয় নিয়ে আর কোনো কিছু বলতে হবে না আশা করছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নেই, যদি আমরা আনুভূমিক করতে চাই, দেখো একটু খেয়াল করে দেখো, আমি আনুভূমিকের জন্য করলাম, এটি কি মালিকানা সত্ত্ব বিবরণী, তাই না? এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী যদি আমরা এভাবে করি, যে ক্ষেত্রে আমাদের অনেকগুলো, আমরা বললাম যে হিসাবের বিবরণ, আমরা হিসাব বিবরণের কথা বললাম বা হিসাবের নাম বললাম,
হিসাবের নাম বললাম, ধরো আমরা এখানে হিসাবে নাম বললাম, পরবর্তীতে আমরা এগুলো জাস্ট আমরা বললাম যে এখানে সাধারণ শেয়ার মূলধন, তাই না? আমরা এক্ষেত্রে বললাম অগ্রাধিকার শেয়ার মূলধন। একটু খেয়াল করে দেখো, শেয়ার মূলধন, তাই না? আমরা এক্ষেত্রে বললাম কি আছে যে অধিহার, তাই না? আমরা এক্ষেত্রে অধিহার বললাম, আমরা এক্ষেত্রে সঞ্চিত তহবিল বললাম। ওকে, আমরা এখানে সঞ্চিত তহবিল বললাম। আমরা এক্ষেত্রে অবন্টিত মুনাফা বললাম, আর এক্ষেত্রে আমরা মোট বললাম, তাই না? তাহলে আমরা বললাম যে ধরো যে প্রারম্ভিক উদ্বৃত্ত, হ্যাঁ, যে নিশ্চয়ই তোমরা ছকটি দেখবে বাসায়, যে প্রারম্ভিক উদ্বৃত্ত কত হতে পারে। যেমন আমরা বললাম সাধারণ শেয়ার মূলধন 1 লক্ষ টাকা। ওকে, অগ্রাধিকার শেয়ার মূলধন কত টাকা আছে? 50,000 টাকা। হ্যাঁ, সেম অধিহার কত আছে? 40,000। কেননা অধিহারকে আমরা বিভিন্নভাবে অবলোপন করি, তাই না? অধিহারকে আমরা বিভিন্নভাবে অবলোপন করি, আমরা কোনো তহবিলে দিয়ে দিই বা অন্য কোনো সুনামকে অবলোপন করার জন্য আমরা অধিহারকে ব্যবহার করি, তাই না? তাহলে অধিহারকে দিলাম। আমরা এখানে আছে সঞ্চিত তহবিল। সঞ্চিত তহবিল কত টাকা আছে? সঞ্চিত তহবিলে হচ্ছে 30,000 টাকা আছে। হ্যাঁ, আর হচ্ছে অবন্টিত মুনাফা যেটিকে আমরা বলি, সেটি হচ্ছে রক্ষিত আয় উদ্বৃত্ত, সেটা হচ্ছে আছে 25,000 টাকা। ওকে, এর সাথে আমরা চাইলে কি করতে পারবো? এর সাথে হচ্ছে আমরা নিচের আইটেমগুলোকে আমরা কাজ করব। ওকে, নিচের আইটেমগুলোকে আমরা কাজ করব। ওকে, তাহলে নিচের আইটেমগুলো যদি আমরা এভাবে কাজ করি, একটু এভাবে যদি বলি যে প্রারম্ভিক উদ্বৃত্ত, আমরা বলেছি যে প্রারম্ভিক উদ্বৃত্তের মধ্যে আমরা বললাম যে সাধারণ শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার আছে, অধিহার আছে, সঞ্চিতি আছে, অবন্টিত মুনাফা আছে এবং টোটাল। তাহলে টোটালকে যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? তাহলে টোটাল আমরা চাইলে যোগ করতে পারবো। ওকে, টোটাল যোগ করবো। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখি যে আমাদের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সাধারণ শেয়ার মূলধন। ওকে, ফাইন, দিয়ে দিয়েছি এখানে। অগ্রাধিকার শেয়ার দিয়েছি, শেয়ার অধিহার দিয়েছি, সঞ্চিত তহবিল দিয়েছি, চলতি বছর নেট লাভ দেইনি, তাই না? তাহলে আমি বললাম কি চলতি বছরের নেট লাভ। চলতি বছরের নেট লাভ হচ্ছে কি অবন্টিত মুনাফায় যাবে, যে কত চলতি বছর নেট লাভ কত টাকা? 35,000 টাকা। এটি কি হবে? যোগ হবে। তাহলে এক্ষেত্রেও এসে যোগ হয়ে যাবে। ওকে, তাহলে চলতি বছর নেট লাভ চলে গেল। রক্ষিত আয়ের উদ্বৃত্ত, ওকে, লভ্যাংশ। রক্ষিত আয়ের উদ্বৃত্ত তো আমরা দিয়েছি, লভ্যাংশ প্রধান। একটু খেয়াল করো তোমরা, নিশ্চয়ই একেবারে ইজিলি। লভ্যাংশ প্রদান কত টাকা আমরা দিয়েছিলাম? 6,000 টাকা। তাহলে লভ্যাংশ প্রদান যদি 6,000 টাকা হয়, তাহলে এক্ষেত্রে 6,000 বিয়োগ হবে, এক্ষেত্রেও 6,000 টাকা বিয়োগ হবে, তাই না? ওকে, তারপর হচ্ছে কি আমরা বলেছি যে কি এক্ষেত্রে আয়কর। এক্ষেত্রে আয়কর এবং আয়কর সঞ্চিতি 8,000 3,000 টাকা। তার মানে আমি এক্ষেত্রে আয়করকে অবন্টিত মুনাফা থেকে 3,000 বিয়োগ করব। এক্ষেত্রে আমি 3,000 বিয়োগ করলাম। ওকে, আয়কর, আয়কর সঞ্চিতি এবং সঞ্চিতি তহবিল 8,000 টাকা স্থানান্তর করতে হবে, তাই না? তাহলে আমরা সঞ্চিতি তহবিল স্থানান্তর, সঞ্চিত তহবিল স্থানান্তর যদি করি, এই সঞ্চিত তহবিল আমি স্থানান্তর করলাম, অর্থাৎ আমার এক্ষেত্রে 8,000 টাকা স্থানান্তর করতে হবে। 8,000 টাকা বেড়ে যাবে। 8,000 টাকা বাড়লে কি হবে? আর হচ্ছে 8,000 টাকা বাড়বে এবং অবন্টিত মুনাফাও হচ্ছে 8,000 টাকা কমে যাবে। ওকে, তার মানে এক্ষেত্রে আসবে না। বুঝাইতে পেরেছি? তাহলে আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস আমরা শুধু এটা যদি আমরা চিন্তা করি যে 25,000, 35,000, 60,000, আর এক্ষেত্রে কত আছে আমার? 8,000, 3,000, 6,000। ওকে, আরেকটি জিনিস আছে, আমাদের প্রস্তাবিত লভ্যাংশ আছে, তাই না? প্রস্তাবিত লভ্যাংশ আমরা কি করব? কত টাকা? 10,000 টাকা, তাই না? তাহলে 10,000 টাকা আমরা বাদ দিব।
কত টাকা? 10,000 টাকা আমরা প্রস্তাবিত লভ্যাংশ কি করব? বাদ দিব, তাই না? তাহলে 10,000 টাকা প্রস্তাবিত লভ্যাংশ যদি আমরা বাদ দেই তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? বাদ দিয়ে দিব। ওকে, তাহলে প্রস্তাবিত লভ্যাংশ এই ক্ষেত্রে আমরা বাদ দিব। ওকে, তাহলে এই ক্ষেত্রে এইটাকে করলে কত হয়? অবন্টিত মুনাফা, তাই না? তাহলে অবন্টিত মুনাফা হচ্ছে 25,000 আর 35,000 কত হলো? 60,000। আর এক্ষেত্রে হচ্ছে 10,000, 8,000, 18,000, 18 3 হচ্ছে 21, 27,000, 60। তার মানে হচ্ছে এটা কত টাকা? 33,000 টাকা। ওকে, সেম টু এটিকে যদি আমরা করলাম কত টাকা? 30,000, 38,000 টাকা যোগ করলে, এটিকে আমরা যোগ করলে কত হবে? 40,000 টাকা। এটিকে যোগ করলে কত হবে? 50,000 টাকা। এটিকে যোগ করলে কত হবে? 1 লাখ টাকা, তাই না? তাহলে এক্ষেত্রে 1,50,000, 40, 38, 33, এইখানে এটার সাথে যদি এইটাকে মিলিয়ে দেখো, দেখো তো 1 লাখ, 1,50,000, 50,000, 40,000, 40,000, 38,000, এই দেখছো 38,000, 33,000, রক্ষিত আয় বিবরণ 33,000। অর্থাৎ আমরা এটাকে যোগ করলে এক্ষেত্রে আমরা যে 2,61,000 পেয়ে গেছিলাম সেই 2,61,000 টাকা এখানে পাওয়া যাবে। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এই বিষয় সম্পর্কে সবাই বুঝতে পেরেছো যে আসলে আমরা এই রক্ষিত আয় বিবরণী কিভাবে দিব। ঠিক আছে, এই রক্ষিত আয় বিবরণী আমরা কোন পদ্ধতিতে দিব। ওকে, তাহলে আজকে প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মালিকানা সত্ত্ব বিবরণী যদি আমরা কি বলা হয় আনুভূমিক পদ্ধতিতে যদি দেখাই, হরাইজন্টাল পদ্ধতি দেখাই, তাহলে এক্ষেত্রে অবশ্যই আমাদের আর রক্ষিত আয় বিবরণী করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে অবন্টিত মুনাফা বের হয়ে যায়। এইভাবে আমরা রক্ষিত আয় বিবরণী করে ফেলি। ওকে, তাহলে আজকের মতো এখানেই। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় আবার তোমরা এই অঙ্কগুলো করার চেষ্টা করবে এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো আমাকে জানাবে। সেই পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।